ব্যারিস্টার জ্যোতির্ময় বলবো, আপনি এই মামলার রায়, বিশেষ করে ধর্ষণ বা এই জাতীয় শিশু নির্যাতনের ক্ষেত্রে সাজা খুবই কম হয় এবং বেশিরভাগ আসামি খুব দ্রুত জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়ায়। এবং তখন যেটা হয় যে যে নারীটি বা যে শিশুটির শিকার হয়েছিল সে আরেকবার মানে প্রতিদিন তাকে বিচারের মুখোমুখি হতে হয়। এই জামিনগুলো আসলে কিভাবে হয়ে যায়? দেখুন, দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে অর্থাৎ ভিকটিম বিচার পাওয়ার ক্ষেত্রে যে সংখ্যাটা, সেই রেশিওটা খুবই কম। সে কম হওয়ার পেছনের কারণটাকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি আমাদের যে পাওয়ার ইমব্যালেন্সটা সোসাইটির মধ্যে আছে, সেখানে হচ্ছে প্রথম যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে ট্রায়ালটা করবেন কাকে দিয়ে? সাক্ষী লাগবে তো। সাক্ষীর আপনার প্রোটেকশনের কোনো রকমের আইন আছে? উইটনেস প্রোটেকশনের কোনো আইন? আমরা উইটনেস প্রোটেকশনের আইনের কথা বলছি কিন্তু অনেক দিন ধরেই। সাক্ষীকে ঘরে ঢুকে কুপিয়ে মেরে ফেলার ঘটনাও তো ঘটেছে বাংলাদেশে। এখন এই রেপের ভিকটিমদের ক্ষেত্রে যেটা হয়, কোনো পাওয়ারফুল এলিট যে সোসাইটিতেই সে হোক না কেন, হোক ভিলেজ কিংবা সিটি, তো যদি পাওয়ারফুল এলিট কেউ যদি আসলে এখানে অ্যাকিউজড হন, তাহলে তার বিরুদ্ধে তো হচ্ছে পুরো আস্থা সমাজের, পুরো সমাজ ব্যবস্থার কেউই তো হচ্ছে আদালতে গিয়ে সাক্ষী দিতে চান না। এবং সেটা খুব রিস্কিও হয়, কারণ এখানে পলিটিক্স থেকে শুরু করে অর্থবিত্ত সব কিছুই কিন্তু কাজ করে। তখন হচ্ছে টোটাল সিস্টেম কাজ করে তার পক্ষেই, অ্যাকিউজডের পক্ষে। ফলে আপনি সাক্ষী না পেলে মামলার বিচারককে তো দোষ দেওয়ার কিছু নেই এখানে। বিচারক কিসের ভিত্তিতে রায় দেবেন? তো ফলে মামলাগুলোর বিচার হয় না। জামিনের যে প্রশ্নটা, সেটা নিয়ে আমার দুটো স্পেসিফিক অবজারভেশন আছে, দুটোই পরস্পর বিরোধী। একটা হচ্ছে আপনার এই ধরনের মামলাগুলোতে দেখা যায় অনেক ক্ষেত্রেই নিরপরাধ মানুষ, নিরীহ মানুষ নাম ঢুকে যাচ্ছে, পুরো মামলার প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। তার জন্যও তো প্রোটেকশনের ব্যাপার আছে, কারণ হচ্ছে আনটিল প্রুভেন গিলটি তাকে তো আপনাকে ইনোসেন্ট হিসেবেই ধরে নিতে হবে। তার ইনোসেন্সটাকেও তো প্রোটেক্ট করার ব্যাপার আছে আইনগত জায়গা থেকে। সেই জায়গায় আপনি তার জামিন পাওয়াটা, জামিনটাকে নিয়ে আমাদের এখানে এক ধরনের অবসেশন আছে, এটা আমরা একটা শাস্তি হিসেবে মনে করি। ইভেন প্রসিকিউশনের জায়গা থেকেও এটাকে অনেক সময় কোর্টেও এমনভাবে উপস্থাপন করা হয় যে এটা বোধহয় শাস্তির পার্ট। জামিন বা আন্ডার ট্রায়াল একজন একিউজ কোথায় থাকবে, সেটাকে সে জামিনে বাইরে মুক্ত থাকবে না জেলের ভিতরে থাকবে, সেইটা যেখানেই থাকুক না কেন তিনি কিন্তু থাকেন হচ্ছে কোর্টের নিয়ন্ত্রণের অধীনে। কারণ যখন বেইল হয়, আমরা কিন্তু বেইলের বন্ড সাবমিট করি, বলি যে যখনই প্রয়োজন হবে তাকে কোর্টে উপস্থিত করব। উপস্থিত করতে না পারলে হচ্ছে আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে, বন্ডের সই করে আসে। অর্থাৎ আমি জেলের ভিতরে থাকলেও হচ্ছে বিচারকের ওই কোর্টের আওতায় অধীন, আমি জামিনে থাকলেও ওর আওতায় অধীন। ফলে জামিনে থাকার ফলে যে এডিশনাল প্রবলেমগুলো তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের দুর্বলতার জায়গা, আইনের দুর্বলতা না। বরঞ্চ জামিন পাওয়াটা অনেক ক্ষেত্রে মানুষের, আমাদের এখানে যদিও জামিনটাকে অধিকার হিসেবে চিন্তা করা হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কোর্টের দীর্ঘদিনের প্র্যাকটিসে কিন্তু জামিন পাওয়াটা অনেক ক্ষেত্রে তার জন্য দেখা যাচ্ছে কি হয়ে যায়, হওয়ার মতোই তার গ্রাউন্ডগুলো সব আছে। এখন ধরেন অসুস্থ হতে পারে, বৃদ্ধ হতে পারে, শিশু হতে পারে, নারী হতে পারে, এই ধরনের বিষয়গুলোতে আমাদের জুরিসডিকশনেও দেখবেন যে জামিন পাওয়াটা রীতিমতো কমন প্র্যাকটিস, না পাওয়াটাই বরঞ্চ এক্সেপশন। ফলে জামিন হয়ে গেলেই সে বের হয়ে গিয়ে আবার একই রকমের অপরাধ ঘটাচ্ছে, কিংবা আপনার উইটনেসের প্রোটেকশন নেই, আইন ব্যবস্থা দুর্বল, সেটার জন্য তার জামিন না পাওয়ার জন্য আপনি তাকে দায়ী করতে পারবেন না। আর এইটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে জামিনের ক্ষেত্রে নতুন আইনেও যেটা দেখলাম, কোর্টকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আসলে পুরো ন্যাচারাল জাস্টিসের পুরো আইডিয়াটাকেই ডেস্ট্রয় করেছে। সেটা আছে হচ্ছে ধারা 19-এর উপধারা 2-এর খতে। সেটাতে বলছে যে তার তাকে তখন পর্যন্ত জামিন দেয়া হবে না যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে মর্মে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতো এখতিয়ারসম্পন্ন আদালত সন্তুষ্ট হন। তার মানে কি, ট্রায়াল শুরু হওয়ার আগেই আপনি ট্রাইব্যুনালকে বাধ্য করছেন প্রিজিউম করতে যে এই লোকটার সাজা হতে পারে। সাজা হতে পারে মনে করলে আমি জামিন দিব না। এটা তো পুরো বিচার, তাহলে তার বিচার করার প্রয়োজন নেই। আপনি যদি আগে থেকেই ধারণা করে নেন সাজা হবে, তো সাজা দিয়ে দেন। পুরো বিচারের যে মৌলিক ধারণা, ন্যাচারাল জাস্টিসের যে কনসেপ্ট, সেটাকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করছে আইনের এই সংযোজনগুলো। এগুলো খুবই প্রবলেমেটিক। এগুলো আপনার আইসিটি আইনেও ছিল এই ধরনের বিধানগুলো, এখানেও কোত্থেকে এসে জুড়ে বসলো, মানে খুব অবাক করার মতোই এই জামিনের বিষয়টা। ফলে একজন যে ব্যক্তির বিরুদ্ধে আসলে খুব সলিডভাবে অভিযোগটা এসছে, তাকে আপনি বিচার করে শাস্তি দেন, তাতে আসলে কারো কোনো প্রশ্ন আসবে না যদি ডিউ প্রসেসটাকে ফলো করেন। তো কোড আনকোড ডিউ প্রসেস না হয়ে যদি আপনি আননেসেসারিলি একটা লোককে ট্রায়ালও করছেন না, বছরের পর বছর হচ্ছে জেলের মধ্যে আটকে রাখছেন, তো জামিন হবে না তো কী হবে তার?
সে বের হয়ে গিয়ে আবার যদি অপরাধ করে, সেটা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার জায়গা, সেটাকে আপনি উন্নত করেন। কিন্তু তার জামিন পাওয়াটা তো তখন তার রীতিমতো অধিকারে পরিণত। অধিকারে পরিণত হচ্ছে, যে আপনি ট্রায়ালও করবেন না, তাকে জেলের মধ্যে আটকে রাখবেন বছরের পর বছর। জি